আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আমি আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দয়ায় আমিও ভালো আছি। তো আমরা বিশেষ করে ভিডিওগুলোতে আমরা জীবন পাঠ নিয়ে আলোচনা করছিলাম। তোমরা পর্যায়ক্রমিক দেখেছ, আমরা বলেছিলাম যে আমরা বেসিক থেকে একদম এইচএসসি বোর্ড পরীক্ষা পর্যন্ত যে কোশ্চেনগুলো আসে সেগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করব। এবং আমি শুরুতেই তোমাদেরকে বলেছিলাম যে কোন অধ্যায়টা এমসিকিউর জন্য, কোন টপিক্সটা এমসিকিউর জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট, কোন টপিক্সটা হচ্ছে তোমার সিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট। তো আমরা এভাবে পর্যায়ক্রমিক ভিডিওগুলো আপলোড করছি। তো আমি আশা করি তোমরা আগের ভিডিওগুলো, তোমরা যারা আজকে আমাদের ক্লাসটা নতুন করছো, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা আগের ভিডিওগুলো দেখে আসো। তোমরা যদি আগের ভিডিওগুলো দেখে আসো তাহলে তোমাদের এই ক্লাসটা বুঝতে সবথেকে বেশি সুবিধা হবে। তো চলো আজকে শুরু করা যাক। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জীবের শ্রেণীবিন্যাস, শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য এবং জীবজগৎ। এই তিনটা বিষয় নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহু আজিজ। তো শুরুতেই আমি যে কথাটা বলেছিলাম যে জীবের শ্রেণীবিন্যাস, শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য এবং জীবজগৎ, আমি এই তিনটা পয়েন্টকে মাস্ট বি আমি বলেছিলাম যে তোমাদের জন্য যে সাধারণত ক তে আসে, এটা ক এর জন্য প্রযোজ্য, তাই না? আচ্ছা, আমি এটা বলেছিলাম যে এগুলো সাধারণত ক এর জন্য প্রযোজ্য এবং এর সাথে কি এমসিকিউ সেরকম বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু তোমাদেরকে তাও এটা পড়তে হবে অধ্যায়টাকে ভালো করে জানার জন্য। তো শুরুতে আমি যে বিষয়টা বলেছিলাম জীবের শ্রেণীবিন্যাস, তো আসলে এবার আমরা এই প্রত্যেকটা বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো এবার দেখো যে জীবের শ্রেণীবিন্যাস কথার জীবের শ্রেণীবিন্যাস আমাদের কেন প্রয়োজন, তোমাকে প্রথমে জানতে হবে যে শ্রেণীবিন্যাস এই কথাটা কি বলছে। বা তোমরা সকলেই জানো যে আমরা জীববিজ্ঞানের ভৌত জীববিজ্ঞান অধ্যায়ে আমরা শ্রেণীবিন্যাস বা ট্যাক্সোনমি সম্পর্কে জেনেছি। শ্রেণীবিন্যাস মূলত যে একটা জীবকে পর্যায়ক্রমে কীভাবে ভাগ করা যায় বলতে হচ্ছে, তোমাকে আমি যদি একটা বিষয়টা বোঝাই, সেটা হচ্ছে যে দেখো যে মানুষ প্রথমে কী ছিল। এটা সম্ভবত বিজ্ঞানীদের একটা থিসিস আর কি। সেখানে তারা বলেছিল যে মানুষ প্রথমে কী ছিল, যে গরিলা ছিল। গরিলা পর্যায়ক্রমে কি বিবর্তনের মাধ্যমে বেশি মানে উন্নতর দিকে যেতে একসময় মানুষ হয়েছে, কিন্তু পরবর্তীতে এটা প্রমাণিত হয়নি বা এটা ভুল বলে প্রমাণিত হয়েছে। তোমরা যদি সেটাকে চিন্তা করো, মানে শ্রেণীবিন্যাস কথাটা হচ্ছে যে একটা শ্রেণীতে বিন্যস্ত করা। শ্রেণীবিন্যাস, এই শ্রেণীবিন্যাস কথার অর্থই হচ্ছে যে স্তরে স্তরে সাজানো। স্তরে স্তরে সাজানো, তাহলে তোমরা বুঝতে পারছো যে এখানে অনেকগুলো স্তর থাকবে এবং প্রত্যেকটা স্তরে দেখা যাচ্ছে একটা প্রাণীকে যখন তোমরা শনাক্তকরণ করবা, সেটা কোন বৈশিষ্ট্যের মধ্যে, মানে প্রত্যেকটা স্তরে একটা করে বৈশিষ্ট্য রয়েছে এবং সেটা যেমন রাজ্য, পর্ব, শ্রেণী, গোত্র, গণ, প্রজাতি, এভাবে প্রত্যেকটা সেটা কেন এই রাজ্যের অন্তর্ভুক্ত, সেটা কেন এই পর্বের অন্তর্ভুক্ত, এই বিষয়গুলো নিয়ে যখন আলোচনা করা হয় তাকে শ্রেণীবিন্যাস বলা হয়ে থাকে। আমি আশা করি তোমরা শ্রেণীবিন্যাস এই টপিক সম্পর্কে বুঝতে পেরেছ। এটা এখান থেকে একটা কতে এসেছিল, সেটা হচ্ছে যে সম্ভবত 2023 সালে বোর্ড কোশ্চেনে একটা এসেছিল, মেবি যশোর বোর্ড এসেছিল, যে জীবের শ্রেণীবিন্যাস বলতে কাকে বলবা, শ্রেণীবিন্যাস বলতে কী বোঝো। তাহলে আমি আশা করি জীবের শ্রেণীবিন্যাস বলতে তোমরা কী বোঝো, তোমরা তাহলে এভাবে লিখবা যে কি পুরো জীব জগৎটাকে একটা শ্রেণীর আওতাভুক্ত করে, সহজেই জানার জন্য যে বিন্যাস করা হয়ে থাকে বা যে বিন্যস্ত করা হয়ে থাকে বা স্তরে স্তরে সাজানো হয়ে থাকে, তাকে শ্রেণীবিন্যাস বলে। আমি আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। তো জীবের শ্রেণীবিন্যাস টপিক্সটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। নেক্সট যে টপিক্সটা হচ্ছে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য। আচ্ছা, শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য বলতে কী বোঝায়? আসলে তুমি দেখো, আমি যদি তোমাকে বলি যে মনে করো যে একটা নতুন কোনো প্রাণী আবিষ্কৃত হলো, তো এই প্রাণীটার সম্পর্কে আমাদেরকে যদি আমি জানতে চাই, আমি কোথা থেকে শুরু করব? বা এই প্রাণীটা যে কর্ডাটা বা নন কর্ডাটা, বা এই প্রাণীটা মেরুদণ্ডী বা অমেরুদণ্ডী কিনা, এই বিষয়গুলো আমি কোথা থেকে জানবো? এক কথায় সহজ কথা হচ্ছে পুরো জীবজগৎটাকে সংক্ষিপ্ত পরিষেবা, পুরো জীবজগৎটাকে একটা শ্রেণীর মধ্যে নিয়ে এসে সহজে জানার জন্য যে প্রক্রিয়াটা করা হয়ে থাকে, সেটা হচ্ছে কি শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য। আমি আশা করি তোমরা উদ্দেশ্যটা বুঝতে পারছো। তাহলে উদ্দেশ্যটা তোমরা কি লিখবা যে
সমস্ত জীবজগৎটাকে সমস্ত জীবজগৎটাকে সহজে জানার জন্য বা সহজে কি জানার জন্য বা আবিষ্কার করার জন্য যে বিন্যাসে ভাগ করা হয়ে থাকে বা যে বিন্যস্ত করা হয়ে থাকে, এটাই হচ্ছে শ্রেণীবিন্যাসের একমাত্র উদ্দেশ্য। আমি আশা করি তোমরা এই পুরো টপিক্সটাই বুঝতে পেরেছো শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য সম্পর্কে। এবার আমরা জানবো জীবজগৎ। জীবজগৎ বলতে কি বোঝায় দেখো, জীবজগৎ, এই জীবজগতের মধ্যে কি কি রয়েছে, তোমার প্রাণী রয়েছে। আমি যদি তোমাদেরকে এটা মানে পুরো ব্যাখ্যা হিসেবে বলি তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে এরকম যে পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে সব কিছু কি জীবজগতের অন্তর্ভুক্ত না? হ্যাঁ, অবশ্যই অন্তর্ভুক্ত। তুমি প্রাণী খেয়াল করো, উদ্ভিদ খেয়াল করো, সব কিছুই কি জীবজগতের অন্তর্ভুক্ত। তার মানে জীবজগতের মধ্যে কি কি রয়েছে? প্রাণীও রয়েছে, আবার কি রয়েছে? উদ্ভিদও রয়েছে, তাই না? এটা বলছিলাম যে জীবজগতের মধ্যে এর মধ্যে কি রয়েছে? প্রাণীও রয়েছে, আবার কি রয়েছে? উদ্ভিদও রয়েছে, তাই না? এখানে প্রাণীও রয়েছে, উদ্ভিদ, এই সব কিছু মিলে প্রাণী, উদ্ভিদ, এছাড়া আরও এখানে কি রয়েছে? অণুজীব রয়েছে এবং অসংখ্য দেখা যাচ্ছে যে অসংখ্য কিছু নিয়ে, শুধু এটুকু বললে ভুল হবে, এমন অনেক কিছু রয়েছে যেগুলিকে আমাদের এখন আবিষ্কৃত হয়নি। এই সকল অনেক কিছু নিয়ে এই পুরো জীবজগৎটা গঠিত। আমি আশা করি তোমরা জীবজগৎটা বুঝতে পেরেছো। তো পুরো এই 3টা টপিক্স নিয়ে আমরা আজকে কথা বলবো এবং পর্যায়ক্রমে আমি তোমাদেরকে 3টা টপিক্স একটু বুঝিয়ে দিয়েছি বা হিন্টস দিয়েছি। তো চলো এবার জানা যাক। এখন এই জীবজগৎটা আমরা যে দেখেছি, এই জীবজগৎটাকে প্রধানত 2 ভাগে ভাগ করা হয়েছে। তো কিসের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে? এটা কিন্তু মাস্ট বি একটা এমসিকিউর জন্য খুব একটা ফেমাস টপিক। যে বিশাল জীবজগৎটাকে কিসের ভিত্তিতে ভাগ করা হয়েছে? তো যে সকল বিষয়ের ভিত্তিতে ভাগ করা হয়েছে সে সকল বিষয়ের বৈশিষ্ট্যগুলো হচ্ছে যে ডিএনএ ও আরএনএ এর প্রকারভেদ। তোমরা সকলে জানো ডিএনএ, আমরা পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। ডিএনএ, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড এবং আরএনএ এর প্রকারভেদ। কারণ ডিএনএ এবং আরএনএ এর প্রকারভেদের উপর ভিত্তি করে দেখা যাচ্ছে যে অনেকগুলো মানে জীবজগৎকে স্তরে ভাগ করা যায়। স্তরে ভাগ করা যায়, যেমন ডিএনএ, তুমি যদি ডিএনএ ক্ষেত্রে খেয়াল করো, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড এবং আরএনএ রাইবোনিউক্লিক অ্যাসিড, এটা কি 2 সূত্র বিশিষ্ট, একটা পেঁচানো সূত্রাকার, এটা কি 1 সূত্র বিশিষ্ট। এরকম আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে ডিএনএ এবং আরএনএ, এবং ডিএনএ এবং আরএনএ ভিত্তি করে অনেক প্রাণী এবং উদ্ভিদকে আলাদা করা যায়। তার কারণে এটা বলতে পারি আমরা ডিএনএ এবং আরএনএ এর প্রকারভেদের উপর ভিত্তি করে জীবজগৎকে কী করা যায়, যে ভাগ করা যায় বা বিন্যস্ত করা যায়। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে এই কোষের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে, কোষের বৈশিষ্ট্য ও সংখ্যার উপর ভিত্তি করে। আচ্ছা, তোমরা সকলেই জানো যে এমন অনেক বিষয় রয়েছে বা আমরা পরবর্তী যে অধ্যায়গুলোতে জানবো বা পরবর্তী কনসেপ্টগুলোতে জানবো যে রাজ্য, যেমন মনোরাজ্য একটা প্রাণীকে তুমি যদি দেখো এরা সাধারণত কী হয়, এককোষী হয়। আবার প্রোটিস্টা হচ্ছে এটা কি বহুকোষী অথবা এককোষী হতে পারে। ফাঞ্জাই, প্ল্যান্টি আবার কি, প্ল্যান্টি হচ্ছে উন্নত জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান, এটা অসংখ্য কোষ দিয়ে গঠিত। এই জন্য বলছে যে কোষের বৈশিষ্ট্য এবং সংখ্যা। কোষের বৈশিষ্ট্য কথার অর্থই হচ্ছে যে এক একটা মনে করো যে প্রাণীর ক্ষেত্রে কোষের বৈশিষ্ট্য ভিন্ন ভিন্ন থাকে। তুমি যদি সহজ উদাহরণ হিসেবে দেখো, মানুষের সেল এবং গাছের সেল, দুইটা সেল কিন্তু কি আলাদা, তাই না? অবশ্যই আলাদা। যেমন গাছের সেলগুলো কী করতে পারে, সালোক সংশ্লেষণ করতে পারে, এভাবে তারা খাদ্য প্রস্তুত করতে পারে, কিন্তু মানুষের সেলগুলো সালোক সংশ্লেষণ করতে পারে না, পারে না। তো এই বিষয়টা বলছে কোষের বৈশিষ্ট্য এবং কোষের কি সংখ্যার উপর ভিত্তি করে। যেমন কিছু কিছু কোষ প্রাণী রয়েছে যারা এককোষী, আবার বহুকোষী, আবার কিছু কিছু রয়েছে যে অনুন্নত কোষ, আবার অনেক প্রাণী রয়েছে বা অনেক উদ্ভিদ রয়েছে যাদের কি উন্নত কোষ। এর উপর ভিত্তি করে জীবজগৎকে কি ভাগ করা হয়। আর দ্বিতীয় নম্বর হচ্ছে খাদ্য অভ্যাস ও তথ্য উপাত্তের উপর ভিত্তি করে। খাদ্য অভ্যাসের তথ্য ও উপাত্তের উপর ভিত্তি করে। আচ্ছা, তো কি বলছে, খাদ্য অভ্যাসের তথ্য এবং উপাত্তের উপর ভিত্তি করে। খাদ্য অভ্যাসে তোমরা সকলে বুঝতে পারছো বিষয়টা। খাদ্য অভ্যাস কীরকম? যেমন দেখো, গরু ছাগল কী খাচ্ছে, তারা ঘাস খাচ্ছে। আবার যদি আমরা মানুষের ক্ষেত্রে খেয়াল করি, আমরা কি ঘাস খাই না? আমরা ঘাস খাই না, আমরা কী করি, আমরা হচ্ছে কি যে বিভিন্ন আমরা কি ফলমূল খাই, তারপরে এছাড়াও যেগুলো আমাদের প্রয়োজনীয় জিনিস, প্রয়োজনীয় খাদ্যবস্তু, সেগুলো আমরা কি গ্রহণ করি। আবার তুমি যে গাছের ক্ষেত্রে খেয়াল করো, গাছ কী করছে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য গ্রহণ করছে। কিন্তু আমরা কি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য গ্রহণ করছি? না, করছি না। এর উপর ভিত্তি করে, অর্থাৎ খাদ্য অভ্যাসের তথ্য এবং উপাত্তের উপর ভিত্তি করে জীবজগৎকে ভাগ করা হয়। তো আসো এবার আমরা জীবজগতের ভাগগুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। দেখো, জীবজগৎকে প্রধানত 2 ভাগে ভাগ করা হয়, একটা প্রোক্যারিওটা আর একটা তোমার কি বলছে, সরি, 2 ভাগে ভাগ করা, একটা হচ্ছে কি সুপার কিংডম 1 এবং সুপার কিংডম 2। প্রধানত 2 প্রকার, একটা সুপার কিংডম 1 এবং সুপার কিংডম 2। সুপার কিংডম 1টাকে বলা হয় থেকে প্রোক্যারিওটা এবং সুপার কিংডম 2টাকে বলা হয় থেকে ইউক্যারিওটা। চলো এবার প্রোক্যারিওটা এবং ইউক্যারিওটা নিয়ে একটু কথা বলা যাক।
দেখো, প্রোক্যারিওটা, তুমি যদি এই ওয়ার্ডসটাকে আমরা যদি একটু ভেঙে ভেঙে, আমি তোমাদেরকে শুরুতে বলেছি আমরা জীববিজ্ঞানটাকে এমনভাবে পড়বো যাতে তোমাদের কোনো কিছুকে মুখস্থ করতে না হয় বা তোমরা যেন জিনিসটাকে বুঝে পড়তে পারো। তো চলো আমরা এবার বুঝে এই বিষয়টাকে একটু মনে করার চেষ্টা করা যাক। তুমি যদি এই বিষয়টা একটু ভাঙো তাহলে তুমি এখানে কয়টা বিষয় পাবা, সেটা হচ্ছে প্রো এবং কি বলছে ক্যারিওটা। ক্যারিওটাকে তুমি যদি ভালোভাবে বিশ্লেষণ করো যে ক্যারিওটা কোন শব্দ থেকে এসেছে, তাহলে তুমি এটা পারবা। ক্যারিওটা হচ্ছে তোমার ক্যারিয়ন। ক্যারিয়ন শব্দটি থেকে ক্যারিয়ন শব্দটি, ক্যারিওটা শব্দটি মূলত ক্যারিয়ন শব্দ থেকে এসেছে। প্রো কথা অর্থ হচ্ছে তোমার আদি, তোমরা সকলে জানো প্রো কথা অর্থ হচ্ছে কি আদি বা পূর্বে। কারণ আমরা সাফিক্স এবং প্রিফিক্সে পড়েছি, যেটা কি প্রিফিক্স হয় সেটা কি বসে পূর্বে বসে, প্রি ফর পূর্বে, এবং সাফিক্স কথা অর্থ হচ্ছে কি পরে বসে। ঠিক সেরকমভাবেই প্রো কথা অর্থ হচ্ছে কি আদি বা পূর্বে, এবং ক্যারিয়ন কথা অর্থ হচ্ছে বহন করা। তার মানে বুঝতে পারছো যে প্রোক্যারিওটা কথার অর্থ হচ্ছে যারা কি করবে, এই দুইটা তুমি যদি বৈশিষ্ট্যকে মিলাও তাহলে তোমার বিষয়টা দাঁড়াবে যারা আদি বৈশিষ্ট্য বহন করে। যারা কি করে আদি বৈশিষ্ট্য বহন করে, অর্থাৎ এই প্রোক্যারিওট রাজ্যের মধ্যে যে সকল প্রাণী রয়েছে বা যে সকল রাজ্য রয়েছে তারা সবগুলোকে আদি বৈশিষ্ট্য যুক্ত হবে বা আদি বৈশিষ্ট্য বহন করবে। আমি আশা করি তোমাদের কাছে প্রোক্যারিওটা বিষয়টা ক্লিয়ার। এবার আমরা পরেরটা জানবো, সেটা হচ্ছে ইউক্যারিওটা। দেখো, ইউক্যারিওটা, তুমি যদি ইউক্যারিওটা শব্দটাকে আমরা আবার এই প্রোক্যারিওটার মতো ভেঙে ভেঙে পড়বো, সেটা হচ্ছে ইউ এবং ক্যারিওটা। আমি আশা করি তোমাদের ক্যারিয়ন সম্পর্কে বলতে হবে না, কারণ ক্যারিওটা শব্দটি এসেছে মূলত থেকে ক্যারিয়ন থেকে, ক্যান কথা হচ্ছে বহন করা। তাহলে তোমার এখানে দাঁড়াচ্ছে যে ইউ, এই শব্দটা কোন জায়গা থেকে এসেছে জানো? ইউ কথাটা এসেছে তোমার ট্রু। ইউ কথার অর্থ হচ্ছে কি ট্রু, অর্থাৎ সত্য বা প্রকৃত। এই ইউ কথাটা এসেছে এই ট্রু থেকে, শব্দটা থেকে। এই ট্রু কথার অর্থ হচ্ছে কি সত্য অথবা প্রকৃত, এবং ক্যারিওটা কথা অর্থ তোমরা সকলে জানো, ক্যারিওটা কথা অর্থ হচ্ছে কি বহন করা। তার মানে এই দুইটা তুমি যদি বৈশিষ্ট্যকে মিলাও বা এই দুইটা তুমি শব্দার্থকে যদি মিলাও তাহলে কি দাঁড়াচ্ছে, মানে সত্য বা প্রকৃত বহন করা। তার মানে কি দাঁড়াচ্ছে যে যে সকল তোমার রাজ্য এই ইউক্যার রাজ্যের অন্তর্ভুক্ত, তারা কি করবে, যে প্রকৃত বৈশিষ্ট্য বহন করবে। প্রকৃত বৈশিষ্ট্য কি করবে, বহন করবে। সিম্পল বিষয়। আমি আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো যে ইউক্যারিওটা, এটা ক্লিয়ার? আচ্ছা, তো প্রোক্যারিওট এবং ইউক্যারিওট সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা জানবো প্রোক্যারিওট রাজ্যের অন্তর্ভুক্ত কে রয়েছে। প্রোক্যারিওটের ভিতরে একটা রাজ্য রয়েছে, সে রাজ্যটাকে বলা হয় কি রাজ্য 1। রাজ্য 1 এর ভিতরে কি রয়েছে, এটাকে বলা হয় মনের রাজ্য। মনের রাজ্য কথা হচ্ছে কি, এরা এককোষী বা পরবর্তীতে আমরা মনের রাজ্যের বৈঠক সম্পর্কে জানবো। এবার কি হচ্ছে সুপার কিংডম 2 ইউক্যারিওটা। আমি তোমাদেরকে ইউক্যারিওট সম্পর্কে বলেছি, ইউক্যারিওটা কথা অর্থ যারা কি প্রকৃত বৈশিষ্ট্য বহন করবে, এবং এর মধ্যে রাজ্য 2 রয়েছে, রাজ্য 3, রাজ্য 4 এবং রাজ্য 5। টোটাল কি রয়েছে, 5টা রাজ্য রয়েছে। এখানে তোমাদেরকে এই রাজ্যগুলোর মধ্যে রাজ্য 2 প্রোটিস্টা, রাজ্য 3 ফাঞ্জাই, রাজ্য 4 প্ল্যান্টি এবং রাজ্য 5 হচ্ছে কি অ্যানিমেলিয়া। তোমাদেরকে দুজন বিজ্ঞানীর নাম মনে রাখতে হবে। একজনের নাম হচ্ছে মার্গুলিস, সালটা হচ্ছে 1974, এবং আরেকজন বিজ্ঞানীর নাম হচ্ছে হুইটেকার। সালটা কত, 1969। আচ্ছা, আমি দুজন বিজ্ঞানীর নাম বলেছি, একজন হচ্ছে মার্কুলিস, দ্বিতীয়জন হচ্ছে কি হুইটেকার। তো দেখো, জীবজগৎকে যে দুই ভাগে ভাগ করলো, সুপার কিংডম 1 এবং সুপার কিংডম 2, প্রথমে কিন্তু এইটা ছিল না। তাহলে প্রথমে কি ছিল, তোমাদেরকে প্রশ্ন রাখতে পারবে, হ্যাঁ তাহলে প্রথমে কি ছিল? প্রথমে কি সুপার কিংডম 1 এবং সুপার কিংডম না থেকে, মনে করো তুমি এই অংশটুকু বাদ দাও,
এই অংশটুকু তুমি বাদ দিলেন জীবজগৎকে টোটাল 5টা রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়েছিল। রাজ্য 1, রাজ্য 2, রাজ্য 3, রাজ্য 4 এবং রাজ্য 5। এভাবে রাজ্য 1, রাজ্য 2, রাজ্য 3, রাজ্য 4 এবং রাজ্য 5 এভাবে কি 5টা রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়েছিল। অর্থাৎ টোটাল জীবজগৎকে 5টি রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়েছিল সুপার কিংডম 1 এবং সুপার কিংডম 2 এর আগে। বুঝতে পারছো তো? 5টি রাজ্যের অন্তর্ভুক্ত করা ছিল। রাজ্যের অন্তর্ভুক্ত করা ছিল বিজ্ঞানী আরএইচ হুইটেকার। সালটা কত? 1969। কিন্তু পরবর্তীতে যখন বিজ্ঞানী মার্কুলিস আসলেন, আসার পর এই যে 5টা রাজ্য তোমরা দেখতে পাচ্ছ, এই 5টা রাজ্যকে তিনি এই যে 2টা সুপার রাজ্যের অন্তর্ভুক্ত করলেন। একটা দিলেন সুপার কিংডম 1 এবং একটা দিলেন সুপার কিংডম 2। তিনি কোন বিজ্ঞানী? তিনি হচ্ছে মার্কুলিস। তাহলে মার্কুলিস তারা কী করেছিলেন যে 5টি রাজ্যকে 2টি সুপার কিংডমে ভাগ করেছিলেন এবং হুইটেকার 5টি রাজ্য নিয়ে জীবজগতের শ্রেণীবিন্যাস করেছিলেন। আমি আশা করি তোমরা পুরো বিষয়টা বুঝতে পেরেছো। আচ্ছা, আজকে যে টপিকসটা আমরা কথা বললাম, তোমরা যদি কোনো বিষয় বুঝতে না পারো বা তোমার যদি কোনো মনে হয় যে ভাই আমি এই অংশটুকু বুঝতে পারছি না বা অংশটুকু আরেকটু বললে ভালো হতো, তোমরা আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। আমরা চেষ্টা করব তোমাদের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার মতো। তো সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমি আশা করব তোমরা সকলেই আমাদের যে ক্লাসটা তোমরা সকলে তোমাদের ফ্রেন্ডসদেরকে শেয়ার করে দেবে। আমরা পরবর্তী ভিডিওতে, সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা পরবর্তী ভিডিওতে পর্যায়ক্রমে মনোরাজ্য, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্ল্যান্ট এবং অ্যানিমেলে নিয়ে কথা বলবো। আমি আশা করব তোমরা সকলে আমাদের সঙ্গে থাকবে এবং সে পাশাপাশি আমাদেরকে সাপোর্ট করবে এবং তোমরা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবা, যাতে আমাদের প্রত্যেকটি, আমরা কিন্তু আরেকটা বিষয় তোমাদেরকে জেনে রাখি, আমরা কিন্তু প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করি। আমি আশা করি তোমরা আমাদের এই ভিডিওগুলো তোমরা সাবস্ক্রাইব করে রাখবা, যাতে তোমরা কী করতে পারো, খুব সহজেই সেগুলো পেতে পারো এবং ক্লাস করার মাধ্যমে তোমাদের পুরো অধ্যায়টা যেন সুন্দরভাবে কমপ্লিট হয়ে যায়। এই বলে আমি আমার আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।